নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে ইন্ডিয়ান ইকোনমি সিরিজে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। আগে আমরা একটা ফ্যামিলির ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখে নিই, তারপর আমরা প্রসিড করব ন্যাশনাল ইনকাম, যেটা ইকোনমির একটা টপিক, সেটা আলোচনা করতে। তো বন্ধুরা ধরে নাও আমাদের ভারত দেশে, একটা দেশে মাত্র দুটো ফ্যামিলি থাকে, ফ্যামিলি 1 এবং ফ্যামিলি 2। তো সেই ফ্যামিলিগুলোর ফ্যামিলি ইনকাম আমরা কিভাবে ক্যালকুলেট করব? ধরো ফ্যামিলি 1 যেটা একটা সিঙ্গেল আর্নার ফ্যামিলি, একজনই ইনকাম করে, মানে সেই ফ্যামিলিতে আছে বাবা, মা, দিদি এবং ভাই, এবং আর্নিং মেম্বার্স একমাত্র বাবা, যিনি একজন গভর্নমেন্ট স্কুল টিচার, 45,000 পার মান্থ তার ইনকাম। তাহলে এই ফ্যামিলির টোটাল ইনকাম কত হলো? অবভিয়াসলি একজনের যা ইনকাম সেটাই, অর্থাৎ 45,000 যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা ইয়ারলি 5,40,000 এই ফ্যামিলির ইনকাম আমরা পেয়ে যাব। সেখানে ফ্যামিলি 2 হচ্ছে মাল্টিপল আর্নার ফ্যামিলি, অর্থাৎ এই ফ্যামিলিতে অনেকজন মেম্বার আছে যারা আর্ন করছে। একজন বাবা আছে যে ছোট একটা বিজনেস ওন করে, মা আছে যে হোম মেকার, একজন দাদু আছে যে পেনশন হোল্ডার, একজন দিদি আছে যে কর্পোরেট জব করে, এবং একটা ইয়াঙ্গার ভাই আছে, ধরে নাও তুমি, যে প্রাইভেট টিউশন করে অল্প বিস্তর তার ইনকাম হয়। তো টোটাল তাহলে এই ফ্যামিলির ইনকাম কত হলো? বাবার ইনকাম প্লাস দাদুর ইনকাম প্লাস এল্ডার সিস্টারের ইনকাম প্লাস ইয়াঙ্গার ব্রাদারের ইনকাম মিলিয়ে হচ্ছে 80,000 পার মান্থ, যেটাকে আবারও 12 দিয়ে গুণ করলে 9,60,000 এই ফ্যামিলিটার টোটাল ইনকাম, অ্যানুয়াল ইনকাম বেরোচ্ছে। তো এই দুটো ফ্যামিলির মধ্যে যদি এবারে আমরা কম্প্যারিজন করি তাহলে ফ্যামিলি 1 এর অ্যানুয়াল ইনকাম দাঁড়াচ্ছে 5,40,000 টাকা, আর সেখানে ফ্যামিলি 2 এর অ্যানুয়াল ইনকাম দাঁড়াচ্ছে 9,60,000 টাকা। তো তাহলে এই দুটো ফ্যামিলির মধ্যে কার ইনকাম বেশি হলো? অবভিয়াসলি ফ্যামিলি 2 এর ইনকাম বেশি হলো। ফ্যামিলি 2 ফ্যামিলি 1 এর থেকে 4,20,000 টাকা বেশি অ্যানুয়াল ইনকাম আর্ন করে। তো এমনই যদি আমরা একটা দেশের ক্ষেত্রে ধরি তাহলে দেশে যতগুলো ফ্যামিলি আছে বা যতগুলো ইন্ডিভিজুয়াল আছে তাদের টোটাল ইনকাম যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। যেমন এই ক্ষেত্রে আমরা ফ্যামিলি ইনকাম ক্যালকুলেট করলাম, তেমনি দেশের ক্ষেত্রে যতগুলো ফ্যামিলি আছে সবার ইনকাম আমরা প্লাস করলে ন্যাশনাল ইনকাম আমরা পেয়ে যাব। তো আশা করি এটা বোঝা গেল। এবারে তাহলে ন্যাশনাল ইনকাম কি হচ্ছে? তো একটা দেশে যদি শুধুমাত্র দুটো ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি 1 এর যে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ 5,40,000 টাকা এবং ফ্যামিলি 2 এর যে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ 9,60,000 টাকা, এই দুটোকে প্লাস করলে তাহলে আমরা এই ইমাজিনারি দেশের ন্যাশনাল ইনকাম আমরা পেয়ে যাব 15 লাখ টাকা। তো অর্থাৎ ন্যাশনাল ইনকাম, একটা দেশের আয় আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো দেশে যতজন আর্নিং মেম্বার্স আছে তাদের টোটাল ইনকাম প্লাস করে। তো এটা তো একটা ইমাজিনারি এক্সাম্পল ছিল। এবার ভারতের মতো একটা বিগ পপুলেশন দেশে খালি দুটো ফ্যামিলি তো নেই, অনেক ফ্যামিলি আছে, অনেক আর্নিং মেম্বার্স আছে, তাদের মধ্যে বিভিন্ন টাইপের জব, বিজনেস বা প্রফেশনের সাথে মানুষে জড়িত আছে। কেউ ফার্মার, কেউ ফ্যাক্টরি ওয়ার্কার, কেউ টিচার, কেউ ডক্টর, আবার কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক, শপকিপার, ট্রাক ড্রাইভার, টিউশন টিচার ইত্যাদি। এবং তারা বিভিন্ন টাইপের গুডস অর্থাৎ পণ্য এবং সার্ভিসেস অর্থাৎ পরিষেবা তারা প্রডিউস করে। ফার্মার যেমন কাল্টিভেশন করে, ফ্যাক্টরি ওয়ার্কার্সরা যেমন কার প্রডিউস করে, ক্লোথ প্রডিউস করে, মোবাইল প্রডিউস করে, তেমনি ডক্টর, টিচার, ব্যাংকার এরা বিভিন্ন টাইপের পরিষেবা, সার্ভিস প্রডিউস করে। তো সেখান থেকে তারা যত আয় করে অ্যানুয়ালি সেটাই হচ্ছে সেই দেশের ন্যাশনাল ইনকাম। তার মানে ন্যাশনাল ইনকাম হচ্ছে বেসিক্যালি একটা দেশে যে পণ্য বা পরিষেবা প্রডিউস হচ্ছে সেটা ফাইনালি যেই ভ্যালুতে বিক্রি হচ্ছে সেটাই হচ্ছে সেই দেশের রাষ্ট্রীয় আয়। তো প্রথমে আমরা যেটা বুঝেছিলাম দুটো ফ্যামিলি নিয়ে, সেটাই যদি আমাদের দেশের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ 140 কোটি মানুষ যেখানে রয়েছে তার মধ্যে যদি 50 থেকে 60% মেম্বারও যদি আর্নিং মেম্বার্স আছে তাদের টোটাল আর্নিংটাকে প্লাস করলে আমরা পেয়ে যাব আমাদের দেশের ন্যাশনাল ইনকাম। তো ওয়েলকাম টু দ্য ডিসকাশন অন ন্যাশনাল ইনকাম। বন্ধুরা এই ন্যাশনাল ইনকামটা এটা অনেকটা বড় টপিক, অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট এটার সাথে জড়িত আছে। তো আজকে এটার পার্ট 1 এর ভিডিও, দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। এরপর নেক্সট ভিডিওগুলোতে আমি এই টপিকটা কন্টিনিউ করব। তো ন্যাশনাল ইনকাম কাকে বলে? তো দেখো বন্ধুরা, ন্যাশনাল ইনকামের যে ডেফিনেশন গুলো প্রচলিত রয়েছে সেগুলোতে ন্যাশনাল ইনকাম দুভাবে বোঝা যেতে পারে। সবার প্রথম সাম অফ অল ফ্যাক্টর ইনকামস, এবং দ্বিতীয় হচ্ছে দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফ্যাক্টর ইনকাম কাদের বলে? মনে করো এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এবং সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে জেনারেট হচ্ছে যেই ফ্যাক্টর ইনকাম বা রিওয়ার্ড বা কস্ট যাই বলো না কেন, অর্থাৎ ল্যান্ড থেকে রেন্ট জেনারেট হচ্ছে, লেবার থেকে ওয়েজেস জেনারেট হচ্ছে, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, এবং এন্টারপ্রেনিয়র প্রফিটের জন্য কাজকর্ম করছে। ইকোনমিতে সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশনকে এই 4টে হেডিং এর আন্ডারেই ক্লাসিফাই করা হয়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, ভিডিও 13 দেখে নেবে যদি সেই ভিডিওটা না দেখে থাকো, এই প্লেলিস্টে পেয়ে যাবে। তো একটা ওয়ে অফ
আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনাল ইনকাম হচ্ছে সাম অফ অল ফ্যাক্টর ইনকাম। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কাজে লাগিয়ে যত ফ্যাক্টর ইনকাম হচ্ছে সেগুলোর যদি আমরা টোটাল বের করি তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পেতে পারি। অথবা আরেকটা উপায় হতে পারে ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ ফাইনালি মার্কেটে যে কোনো গুড বা সার্ভিস, পণ্য বা পরিষেবা যেই দামে বিক্রি হচ্ছে সেগুলোকেও আমরা যোগ করলে ন্যাশনাল ইনকাম পেতে পারি। তো তাহলে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন গুলো দেখে নেওয়া যাক। ডেফিনেশন 1 বলছে অ্যাগ্রিগেট অফ অল ফ্যাক্টর ইনকাম আর্নড বাই নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাগ্রিগেট কথাটার অর্থ হচ্ছে টোটাল, যতজন আছে সবার ইনকাম যদি আমরা প্লাস করি তাহলে আমরা অ্যাগ্রিগেট ভ্যালু পেয়ে যাব। ফ্যাক্টর ইনকাম বলতে যেই পণ্য বা পরিষেবা প্রোডাকশন হচ্ছে তার জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে কাজে লাগিয়ে যেই ফ্যাক্টর ইনকামটা মানুষে ইনকাম করছে সেগুলো টোটাল ভ্যালু আর্নড বাই নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি। তো নর্মাল রেসিডেন্টস কাদের বলে এখনই সেটাতে আসছি, তার আগে এটা বুঝে নিই ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ার কাকে বলে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমাদের ইয়ারের আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি 3 প্রকারের। প্রথমটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, যেটা সবাই পরিচিত, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলে ক্যালেন্ডার ইয়ার। তারপরে যে কোনো রকম ইকোনমিক অ্যাক্টিভিটি ক্যালকুলেট করার জন্য আমরা ধরি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার, বাজেট ইয়ার বা ফিসকাল ইয়ার, যেটা শুরু হয় 1 এপ্রিল থেকে নেক্সট ইয়ারের 31 মার্চ পর্যন্ত। এবং আরেকটা হয় এগ্রিকালচারাল ইয়ার বা ফাসলি ইয়ার, ওটাকে বলা হয়, যেটা হচ্ছে জুলাই 1 থেকে জুন 30 পর্যন্ত চলে। তো ইকোনমিতে আমরা সাধারণত যখনই ইয়ার কথাটা শুনবো, একটা সালের কথা বলা হবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি তার মিনিং হচ্ছে এই ফিনান্সিয়াল, অ্যাকাউন্টিং, বাজেটিং বা ফিসকাল ইয়ার বোঝাচ্ছে, যেটা শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। কমেন্টে লিখে ফেলো যাতে এই অ্যাকাউন্টিং ইয়ার বা ফিসকাল ইয়ার কাকে বলে সেটা তোমাদের যেন মাথায় থাকে। ইকোনমিতে যখনই পড়তে গিয়ে ইয়ার শব্দটা শুনবে, সেটা যদি আলাদাভাবে অ্যাকাউন্টিং ইয়ার বা বাজেট ইয়ার নাও লেখা থাকে, তোমরা কিন্তু অ্যাজিউম করে নেবে যে এই ইয়ারের কথা বলছে। এবারে নর্মাল রেসিডেন্টস অফ ইন্ডিয়া কাদেরকে বলে সেটা আমরা একটু দেখে নেব। তো নর্মাল রেসিডেন্টস কাদেরকে বলে বন্ধুরা? দুটো ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে যদি ইন্ডিয়ান নর্মাল রেসিডেন্টস ধরে নেওয়া হয় তাহলে সে অবশ্যই ইন্ডিয়াতে বসবাস করছিল মিনিমাম 1 বছর বা তার উপরে। ভারতে বসবাস করতে হবে মিনিমাম 1 বছর বা তার উপরে। তার সাথে সাথে ভারতে সে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করছে, ভারতের টেরিটরির মধ্যে সে ইকোনমিক অ্যাক্টিভিটি কিছু করছে, কোনো পণ্য বা পরিষেবা প্রডিউস করছে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে আমরা সেই ব্যক্তিটাকে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরবো। চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝে নিই। ফর এক্সাম্পল, ভারতে শাহরুখ খান রয়েছে এবং শাহরুখ খান ভারতে থেকেই অ্যাক্টিং করে বা বিজনেস করে সে ইনকাম প্রডিউস করে। তো সে 1 সালের বেশি ভারতে বসবাস করে এবং ইকোনমিক অ্যাক্টিভিটিও সে ভারতের টেরিটরির মধ্যেই করে। তাহলে সে কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ইয়েস, কারেক্ট। শাহরুখ খান ইজ আ নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার নেক্সট এক্সাম্পল, আলিয়া ভাট। ইনি কিন্তু ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করে, তবে সে ইন্ডিয়াতে থাকে এবং ইন্ডিয়াতেই সে ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাক্টিং সে করে থাকে। তাহলে সে কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো? ইয়েস, সেও কিন্তু নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়াই হলো। বিরাট কোহলি, উনি মাঝে মাঝেই বিদেশে খেলতে যান এবং সেখানে গিয়ে উনি ইনকাম করেন, কিন্তু সাধারণত সেটা 1 সালের কম। তাই জন্য সে কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো? যদি 1 সালের কম সে বিদেশে গিয়ে থাকলো, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করলো, কিন্তু যেহেতু ওটা 1 ইয়ারের কম, তাই জন্য বিরাট কোহলি ইজ আ নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবারে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল, ধুরন্ধর মুভিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রচন্ড পপুলার মুভি। আমি লাস্ট দেখছিলাম কত নাকি 1600 crore নাকি ইনকাম করেছে। তো ধরে নিচ্ছি সেই ধুরন্ধর মুভি এতই হিট হয়ে গেছে যে এরপরে ধুরন্ধর 3 প্রডিউস করার জন্য মিস্টার আদিত্য ধর টম ক্রুজকে হায়ার করেছে। সে ধুরন্ধর মুভিতে এসে কাজ করতে চায়। তো সে এমনিতে আমেরিকান সিটিজেন, তার রেসিডেন্সও কিন্তু আমেরিকাতে, কিন্তু সে ইন্ডিয়াতে এসে যদি ধুরন্ধর মুভিতে কাজ করে তাহলে কি তাকে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে? ধরা হবে যদি সে 1 বছরের বেশি ইন্ডিয়াতে থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি করেছে। যদি 1 বছরের কম সেটা হয় তাহলে তাকে নর্মাল সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু ধরা হবে না। আরেকটা এক্সাম্পল, প্রিয়াঙ্কা চোপড়া, উনাকে তোমরা সবাই চেনো। তো উনি বিয়ে হয়ে এখন উনি ইউএসএ তে থাকছেন এবং ইউএসএ তেই তিনি হলিউডে বিভিন্ন টিভি সিরিজ ইত্যাদিতে কাজ করছেন, ওখানেই তিনি সেটেলড। তো উনাকে কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে? দেখো, উনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, এখনো উনি ইন্ডিয়ান পাসপোর্টই হোল্ড করে, তবে উনি ইন্ডিয়াতে থেকে কিন্তু কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি আপাতত সেরকম ভাবে পারসিউ করছে না, তাই জন্য তাকে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে না, কারণ সে ইন্ডিয়াতে থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছে না। আরেকটা এক্সাম্পল, দীপক বরা স্যারকে তোমরা নিশ্চয়ই চেনো। আজকাল ইউপিএসসির ইন্টারভিউ উনি বিভিন্ন প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলে নিয়ে থাকেন। তো উনি আগে কিন্তু উনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ছিলেন, ইউএসএ তেও কিছু বছর উনি পোস্টেড ছিলেন। তো ইউএসএ তে পোস্টেড থাকাকালীন উনি কি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো দেখো বন্ধুরা, এই অ্যাম্বাসেডারদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম
যে ওরা যেহেতু রাজদূত হয় এবং ওরা হতে পারে বিদেশে পোস্টেড, কিন্তু বিদেশে তারা যেই এরিয়াতে তারা থাকে, মানে ইন্ডিয়ান এম্বাসিতে তারা থাকে, সেটাকে ইন্ডিয়ান টেরিটরি অ্যাকচুয়ালি ধরে নেওয়া হয়। যে কোনো বিদেশি দেশে যদি কোনো ফরেন কান্ট্রির এম্বাসি আছে, ওটাকে সেই ফরেন কান্ট্রির টেরিটরি ধরে নেওয়া হয়। এটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ডিসাইড করা হয়েছে। তো দীপক বরা স্যার যখন আমেরিকাতে পোস্টেড ছিল, ইন্ডিয়ান এম্বাসিতে উনি কাজ করছিলেন ইন্ডিয়ান অ্যাম্বাসাডার হিসাবে, তখন কি উনাকে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে? উত্তরটা হচ্ছে ইয়েস, কারণ বিদেশে পোস্টেড থাকলেও উনি কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে উনি ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করছিলেন, যার জন্য উনাকেও কিন্তু নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধরা হবে। তো একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, রেসিডেন্ট মানে কিন্তু সিটিজেন নয়। সিটিজেন অর্থাৎ আমাদের দেশের যে নাগরিক, যেমন প্রিয়াঙ্কা চোপড়া, উনি এখনো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করেন, উনি কিন্তু ইন্ডিয়ারই নাগরিক, তবে উনি ইন্ডিয়ান রেসিডেন্ট নয়, যেহেতু উনি বিদেশে কাজ করছেন সেখানে থেকে। টম ক্রুজ যদি ইন্ডিয়াতে এসে 1 বছরের বেশি থেকে যদি এখানে কাজ করে, তাহলে উনাকেও কিন্তু ইন্ডিয়ান রেসিডেন্ট হিসাবে গণনা করা হবে ইকোনমিতে, যদিও সে ইন্ডিয়ান সিটিজেন নয়। আলিয়া ভাট ব্রিটিশ সিটিজেন হলেও যেহেতু ইন্ডিয়াতে বসবাস করে উনি কাজকর্ম করছেন, তাই জন্য উনি ইকোনমিক চোখে উনি ইন্ডিয়ান রেসিডেন্ট। বিরাট কোহলি বিদেশে গিয়ে ম্যাচ খেলে ইনকাম করতে পারে, তবে যদি 1 বছরের বেশি সে বিদেশে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়। যদি 1 বছরের কম সেটা হয়, তাহলে তাকেও নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে ধরা হবে। ইকোনমিতে সিটিজেনশিপ কে কোন দেশের সেটা ম্যাটার করে না, কিন্তু সে রেসিডেন্ট কোন দেশের, অর্থাৎ 1 বছরের বেশি সে কোন দেশে রয়েছে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি সেই দেশে পারসিউ করছে কি করছে না, সেটা ধরা হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবে বন্ধুরা, এই কনসেপ্টটা আমাদের আগে কাজে লাগবে। তো নর্মাল রেসিডেন্ট কাদেরকে ধরা হয় এবং কাদেরকে ধরা হয় না, এটা নিয়ে একটা ডিটেইলড লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার পজ করে পড়ে নিতে পারো। 1 2 3 4 5। নেক্সট স্লাইড। 1 2 3 4 5। চলো এবার কন্টিনিউ করি। তো ন্যাশনাল ইনকামের একটা ডেফিনেশন আমরা দেখলাম, এবার তার দ্বিতীয় ডেফিনেশন আমরা দেখব। তো দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন অ্যান ইকোনমি ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ার নিশ্চয়ই তোমরা বুঝলে, ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার, বাজেট ইয়ার কাকে বলে এখনই আমরা আলোচনা করলাম। মনে যদি আছে কমেন্ট সেকশনে লিখে দাও, তোমাদেরও একবার রিভিশন হয়ে যাবে। এবার এই ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কি জিনিস? তো বন্ধুরা, এর আগের ভিডিওতে, ভিডিও নম্বর 14-এও আমরা এই বিভিন্ন টাইপের গুডস এন্ড সার্ভিসেস ইন প্রোডাকশন প্রসেস কি কি হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কাদেরকে বলে সেটাও আমরা দেখে নিয়েছিলাম, এবং তখন এটাও বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় শুধুমাত্র ফাইনাল গুডস এন্ড সার্ভিসের ভ্যালুটাকেই ধরা হয়। আশা করি তোমাদের মনে আছে, যদি না মনে আছে ভিডিওটা দেখে নাও, এটা হচ্ছে ভিডিও নাম্বার 14, এই প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে। তো সেই ফাইনাল গুডস এন্ড সার্ভিসেসেরই ভ্যালু অর্থাৎ মার্কেট ভ্যালু ধরা হয় ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময়। এখন এই মার্কেট ভ্যালুটা কি জিনিস, চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। স্কুটির এক্সাম্পল দিয়ে বোঝা যাক মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর প্রাইস কাকে বলে। তো বন্ধুরা, ধরো এই স্কুটিটা ম্যানুফ্যাকচার করার জন্য একটা কোম্পানির কি কি প্রয়োজন হবে? ইকোনমিক টার্মসে 4টে জিনিস, একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র। এগুলোকে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেগুলো থেকে আসে হচ্ছে ফ্যাক্টর কস্ট। তো ল্যান্ড থেকে রেন্ট এসছে 10,000 টাকা, লেবার থেকে ওয়েজেস এসছে 30,000 টাকা, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট এসছে 5,000 টাকা, এবং এন্টারপ্রেনিয়র থেকে প্রফিট এসছে 15,000 টাকা। অর্থাৎ এই স্কুটি প্রোডাকশনের ফ্যাক্টর কস্ট হচ্ছে 60,000 রুপিস। কিন্তু এটা ফ্যাক্টর কস্ট, অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমরা ফ্যাক্টরি থেকে ডিরেক্টলি এই স্কুটিটা আমরা যদি কিনি, তাহলে এই প্রাইসে আমরা কিনতে পারবো। খেয়াল রাখবে এটাতে কিন্তু প্রফিটও ইনক্লুডেড। এন্টারপ্রেনিয়র নিজের প্রফিটটা ক্যালকুলেট করেই এই ফ্যাক্টর প্রাইস বা ফ্যাক্টরি প্রাইসটাকে সেট করেছে। এবার ওটা মার্কেটে পৌঁছতে কি হবে? গভর্নমেন্ট মাঝখানে চলে আসবে এবং ট্যাক্স ইনক্লুড করবে। ধরে নিচ্ছি এই 60,000 প্রাইসের উপরে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে 12,000 টাকা। তার সাথে যেহেতু এটা একটা ইলেকট্রনিক স্কুটি অর্থাৎ ইভি, তাই জন্য গভর্নমেন্ট সাবসিডিও দিচ্ছে এনকারেজ করার জন্য 2,000 টাকা। তো ট্যাক্স যেটা গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, সাবসিডি যেটা গভর্নমেন্ট দিচ্ছে, এটা যদি সাবস্ট্রাক্ট করা যায়, তাহলে আমরা দেখব যে টোটাল গভর্নমেন্ট ট্যাক্স কাটছে, অর্থাৎ নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস হচ্ছে 10,000 টাকা। এবার তাহলে বাজারে এই স্কুটিটা আলটিমেটলি কত টাকায় বিক্রি হবে? 60,000 রুপিস প্লাস 10,000 রুপিস, অর্থাৎ 70,000 রুপিসে বিক্রি হবে। ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস ইকুয়াল টু মার্কেট প্রাইস। তো কনজিউমার বা কাস্টমার তারা কিন্তু এই মার্কেট প্রাইসেই এই স্কুটিটা কিনে থাকে। তো খেয়াল রাখবে বন্ধুরা, ফ্যাক্টর প্রাইস বলতে একটা ফ্যাক্টরিতে যেই
ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ব্যবহার হয়েছে সেগুলোর ফ্যাক্টর কস্ট, সেটার সাথে যদি আমরা ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস করি এবং সাবসিডি যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব মার্কেট প্রাইস। তো আবার এই ন্যাশনাল ইনকামের ডেফিনেশনে ফেরত যাচ্ছি। ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল গুডস মানে তো বুঝলেই, যেটা ফিনিশ গুডস বা আলটিমেটলি কাস্টমাররা যেই গুডটা কেনে এবং সেটা দিয়ে অন্য কোনো জিনিস প্রোডাকশন কিন্তু হয় না। মানে ওই স্কুটির এক্সাম্পলটাই যদি ভাবি, ধরে নিচ্ছি সেই স্কুটিটা একটা কাস্টমার কিনেছে তার পার্সোনাল ইউজের জন্য, র্যাপিডো বা ওলা উবার বাইক চালানোর জন্য নয়, তাহলে সেই স্কুটিটাই হলো ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। সেটার ভ্যালু বলতে তার মার্কেট ভ্যালুর কথা বলছে, যেটার মধ্যে গভর্নমেন্টের ট্যাক্সেস এবং সাবসিডি ইনক্লুডেড আছে। তো ন্যাশনাল ইনকামের আরেকটা ডেফিনেশনও যে কোনো ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এর মার্কেট ভ্যালু যেটা একটা ইকোনমিতে প্রডিউস হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইয়ারে, সেটাকেও ন্যাশনাল ইনকাম ধরা যেতে পারে। তো ডেফিনেশন 1 বলছিল অ্যাগ্রিগেট অফ অল ফ্যাক্টর ইনকামস আর্নড বাই নর্মাল রেসিডেন্টস অফ আ কান্ট্রি। নর্মাল রেসিডেন্টরা যে ফ্যাক্টর ইনকাম গুলো অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ লাগিয়ে তারা যে ইনকামটা করছে সেটার টোটাল ভ্যালু একটা অ্যাকাউন্টিং ইয়ারে, এটা একটা ডেফিনেশন। আর দ্বিতীয় ডেফিনেশন ফিনিশড গুডস বা সার্ভিসের মার্কেট ভ্যালু একটা অ্যাকাউন্টিং ইয়ারে কত রয়েছে। তো এই দুটো হচ্ছে মোস্ট পপুলার ডেফিনেশন অফ ন্যাশনাল ইনকাম। ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে রিলেশনটা এই সমস্ত ফর্মুলা দিয়ে ডিনোট করা হয়। তোমাদেরকে এক্সামে কোয়েশ্চেন এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস যেতে গেলে কি দরকার, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবে প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস করতে হবে, মাইনাস সাবসিডিজ করতে হবে, তাহলে আমরা মার্কেট প্রাইস পেয়ে যাব। এই দুটোকে একসাথে বলে হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। তো সেটা প্লাস করলেও আমরা মার্কেট প্রাইস পেয়ে যাব। আবার উল্টোটাও জিজ্ঞেস করতে পারে যে মার্কেট প্রাইস থেকে আমরা ফ্যাক্টর কস্ট কিভাবে বের করব, তো সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে এবং সাবসিডি প্লাস করতে হবে, বা এই দুটোকে একসাথে ধরলে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করতে হবে মার্কেট প্রাইস, তাহলে আমরা ফ্যাক্টর কস্ট পেয়ে যাচ্ছি। তো নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস এর ফর্মুলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। খেয়াল রাখবেন। এবারে বন্ধুরা, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যাগ্রিগেটস ব্যবহার করি, সেগুলো আমরা দেখে নেব কি কি। তো প্রথমটা নিশ্চয়ই শুনেছো নামটা, জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দ্বিতীয়টা জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তারপরেরটা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ এনডিপি, তারপরেরটা নেট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ এনএনপি। তো এই সমস্ত অ্যাগ্রিগেটস বা টোটাল ভ্যালু ন্যাশনাল ইনকাম করার ক্যালকুলেশনে ব্যবহৃত হয়। একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, ন্যাশনাল ইনকামের মোস্ট অ্যাকিউরেট বা মোস্ট এক্সাক্ট ফিগারটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা দেশের যতজন রেসিডেন্ট আছে তাদের টোটাল ইনকাম আমাদের 1/1 প্লাস করলে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। এখন একটা দেশে কিন্তু অনেক আর্নিং মেম্বার থাকে, বিশেষ করে ইন্ডিয়ার মতো একটা বিগ পপুলেশন কান্ট্রিতে অনেকেই আর্নিং মেম্বার্স আছে। 140 কোটির মধ্যে যদি আমি 40 কোটিও ধরে নিই, এতজন আর্নিং মেম্বার্সের ইনকাম ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করে প্লাস করা, এটা কিন্তু একটা বিশাল বড় টাস্ক। তার সাথে ইন্ডিয়াতে একটা ইনফর্মাল সেক্টর আছে যেখানে মেইনলি ক্যাশে বা বার্টার সিস্টেমে ট্রানজাকশন হয়। এই ট্রানজাকশন গুলো রেকর্ড সরকারের কাছে থাকেও না। ফর্মাল সেক্টরের থেকে বেশি এই ইনফর্মাল সেক্টর আমাদের ইন্ডিয়াতে বড়। ফর্মাল ইনফর্মাল সেক্টর নিয়েও কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। তো বলার বক্তব্য হচ্ছে, একটা দেশের প্রত্যেকটা ছোট ছোট ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন গভর্নমেন্টের পক্ষে ট্র্যাক করা কিন্তু সম্ভব নয়। যদি সম্ভব হতো আমরা একদম এক্স্যাক্টলি ন্যাশনাল ইনকামের ফিগার পেয়ে যেতাম, কিন্তু অবভিয়াসলি ন্যাশনাল ইনকাম আমাদের বের করতে হবে। তাই জন্য স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যাপ্রক্সিমেশনস অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয় স্ট্যাটিস্টিশিয়ানদের দ্বারা, এবং এই অ্যাগ্রিগেটস গুলো কিন্তু সেটাই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস, অর্থাৎ কোনোটাই কিন্তু ন্যাশনাল ইনকামের একদম এক্সাক্ট ফিগার দেয় না। প্রত্যেকটা অ্যাগ্রিগেটেরই কিছু ফ্লজ আছে, আবার কিছু অ্যাডভান্টেজেস আছে। তো আমরা প্রথমে 1/1 এগুলো অবশ্যই বুঝবো, তারপরে এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমরা এটাও আলোচনা করব যে এই প্রত্যেকটা অ্যাগ্রিগেটে এরার হওয়ার চান্স কতটা, বা কি টাইপের ট্রানজাকশন এখানে ইনক্লুড করা হয়, কি টাইপের ট্রানজাকশন ইনক্লুড করা হয় না। তো খেয়াল রাখবে বন্ধুরা, এক্সাক্ট ন্যাশনাল ইনকামের ফিগার কিন্তু ক্যালকুলেট করা সম্ভব নয়। কোনো অ্যাগ্রিগেটই ইচ অ্যান্ড এভরি ছোট মোটো ট্রানজাকশন কিন্তু ট্র্যাক করতে পারে না। তবে আমাদের দেশের গ্রোথ কতটা হচ্ছে বা বিভিন্ন পলিসিগত বিষয়ের জন্য আমরা এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাগ্রিগেট গুলো ইউজ করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি। চলো তাহলে প্রথম অ্যাগ্রিগেটটা দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অ্যাগ্রিগেট হচ্ছে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটার ডেফিনেশনটা একবার আমরা দেখে নেব। অ্যাগ্রিগেট ভ্যালু মানে তো বুঝলেই টোটাল অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস মানেও বুঝলে যেগুলো ফিনিশ গুডস, যেগুলো ডিরেক্টলি কনজিউমার কিনছে তার পার্সোনাল ইউজের জন্য, কোনো ফার্দার প্রোডাকশন করার জন্য না, উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি। এখন এই ডোমেস্টিক টেরিটরি বলতে কি বোঝায়? তো ধরো আমাদের ভারতবর্ষ, আমাদের ডোমেস্টিক টেরিটরি বলতে কি, এই যে ভারতের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের
ডোমেস্টিক টেরিটরি। আরেকটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, ডোমেস্টিক টেরিটরি বলতে কিন্তু শুধুমাত্র ল্যান্ড টেরিটরি নয়, শুধুমাত্র জমি নয়, আমাদের কিন্তু ডোমেস্টিক টেরিটরির মধ্যে ওয়াটার বাউন্ডারিও পড়ে যাচ্ছে। উনক্লজ বলে একটা অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন ফর ল অফ সিজ, সেটা একটা দেশের ম্যারিটাইম বাউন্ডারি অর্থাৎ সামুদ্রিক বাউন্ডারি কি হয় সেটার একটা ডেফিনেশন দিয়েছে। আমি অত টেকনিক্যাল ডেফিনেশনে আপাতত যাচ্ছি না, কারণ সেটা আমাদের ডিসকাশনের পয়েন্ট নয়। জাস্ট এইটুকু মনে রাখো যে ল্যান্ড টেরিটরি থেকে কিছুটা সমুদ্রে বা হাওয়ায় যদি আমরা বেরোই তাহলে সেটাও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে পড়ে। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এই যে গ্রিন কালারটা দিয়ে এখানে ডিনোট করা আছে, অর্থাৎ এখানকার জল এবং এখানকার বায়ু হচ্ছে আমাদের টেরিটরির মধ্যেই পড়ে। তো জিডিপি ডেফিনেশনে ফিরে যাচ্ছি। দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি। তো ডোমেস্টিক টেরিটরি বলতে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে এখানে এই টেরিটরির মধ্যে যত গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, তার ভ্যালু ক্যালকুলেট করলে আমরা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ক্যালকুলেট করতে পারি। জমির মধ্যে যদি কোনো মোবাইল প্রোডাকশন হয়েছে, কৃষি সম্পদ প্রোডাকশন হয়েছে, বা জলের মধ্যে যদি মাছ চাষ হয়েছে, অয়েলের ড্রিলিং হয়েছে, সেগুলো সমস্ত কিছুর ফাইনাল ভ্যালু হচ্ছে জিডিপিতে ইনক্লুড করা হয়। আচ্ছা, এক্সামে যাতে তোমাদের ফাঁদে না ফেলতে পারে তাই জন্য কিছু এক্সাম্পলস দিয়ে আরো বেটার ভাবে আমরা এটা একটু বুঝে নিই। শাহরুখ খান ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়াতেই বসবাস করে এবং ইন্ডিয়াতেই সে প্রোডাকশন করে, সার্ভিস প্রোডাকশন করে, তার অ্যাক্টিং এর মাধ্যমে লোকের মনোরঞ্জন করে। তো তার ইনকামটা কি জিডিপিতে ক্যালকুলেট হবে? উত্তরটা হচ্ছে ইয়েস হবে, কারণ সে ডোমেস্টিক টেরিটরি অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরিতে সে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে। মুকেশ আম্বানিও ইন্ডিয়ান বিজনেসম্যান, হ্যাঁ যদিও তার বিজনেস নানান দেশে রয়েছে বটে, কিন্তু সে ইন্ডিয়াতে থেকে যেই ইনকামটা ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরি থেকে প্রডিউস করে সেটা কি আমাদের জিডিপিতে ক্যালকুলেট হবে? ইয়েস, কারেক্ট হবে। টম ক্রুজের ক্ষেত্রে যদি কথা বলি, উনি যদি টেম্পোরারিলি ধুরন্ধর সিনেমায় অ্যাক্টিং করার জন্য আমেরিকা থেকে ইন্ডিয়াতে রিলোকেট করেছে, এখানে থেকে উনি শুটিং করছে এবং এখান থেকে ইনকাম করছে, তাহলে কি সেটা আমাদের জিডিপিতে ক্যালকুলেট হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে। অলরাইট, সে টেম্পোরারিলি রিলোকেট করুক, 2-4 দিনের জন্য করুক, কি সে পার্মানেন্টলি ইন্ডিয়াতে থেকেই এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি করুক না কেন, তার ইনকামটা কিন্তু আমরা জিডিপিতে ধরো। হ্যাঁ, হতে পারে সেই ইনকামটা করে সে নিজের দেশে ফিরে যাবে, সেখানে গিয়ে সে খরচা করবে, কিন্তু তার ইনকামটা কিন্তু আমাদের দেশের জিডিপিতে ধরা হবে, কারণ এখানে ডোমেস্টিক টেরিটরির মধ্যে কে প্রোডাকশন করছে সেটা ধরা হয়, অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হচ্ছে সেটাকে ধরা হয়। আলিয়া ভাট উনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু ভারতে থেকে উনি এখানে অ্যাক্টিং করেন বা বিভিন্ন প্রোডাক্ট উনি বিক্রি করেন, তো উনার ইনকামটাও কি আমাদের জিডিপিতে ক্যালকুলেট করা হবে? উত্তরটা আবারও হ্যাঁ, ইয়েস, ক্যালকুলেট করা হবে। সেখানে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া ম্যাডাম, উনি বিদেশেই থেকে, ইউএসএ তে থেকেই উনি হলিউডে কাজকর্ম করছেন, যদিও উনি ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু উনি ইন্ডিয়ান রেসিডেন্ট নয় বা ইন্ডিয়ান টেরিটরিতে উনি প্রোডাকশন কিন্তু করছেন না, তাই জন্য উনার ইনকামটা কিন্তু আমাদের জিডিপিতে আমরা ধরবো না। তাই জন্য স্যাড ইমোজি, উনার ইনকামটা দেশের জিডিপিতে, ভারত দেশের জিডিপিতে কোনো কন্ট্রিবিউশন করছে না। এখন এই ছিল তাহলে জিডিপির ডেফিনেশন এবং এক্সাম্পল। এবার এই জিডিপিটা দুটো ভাবে ক্যালকুলেট করা যায়, ফ্যাক্টর কস্টেও ক্যালকুলেট করা যায়, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে যে ইনকামটা এসছে সেটার মাধ্যমেও জিডিপি আমরা ক্যালকুলেট করতে পারি, সেটাকে বলবো আমরা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। অমনি মার্কেট প্রাইসেও ক্যালকুলেট করা যেতে পারে, যেটার মধ্যে গভর্নমেন্টের নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস ইনক্লুডেড থাকে। জিডিপি ছাড়াও যে বাকি অ্যাগ্রিগেটস গুলো আমরা দেখলাম, জিএনপি, এনএনপি, এনডিপি ইত্যাদি, সেগুলোও কিন্তু ফ্যাক্টর কস্টেও ক্যালকুলেট করা যেতে পারে, আবার মার্কেট প্রাইসেও ক্যালকুলেট করা যেতে পারে। অফিসিয়ালি কোনটাকে মানা হয় সেটা আমরা পরে বুঝবো। এবার ইন্ডিয়ার জিডিপি কত, আসল কথায় আসি। তো সরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইন্ডিয়ার জিডিপি ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25 ছিল হচ্ছে 331.03 লাখ ক্রোর্স। এটা আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল। এই ফিনান্সিয়াল ইয়ারে সেকেন্ড অ্যাডভান্স এস্টিমেটস যেটা বলছে আমাদের জিডিপি হচ্ছে 346.35 লাখ ক্রোর্স হচ্ছে ইন্ডিয়ার বর্তমান জিডিপি। তো এগুলো কারেন্ট প্রাইসে ক্যালকুলেট করা হয়েছে, অর্থাৎ নমিনাল জিডিপি, যেটা আবারও নমিনাল এবং রিয়েল জিডিপি কি জিনিস হয় সেটা আমরা আগে ভিডিওতে দেখব। আপাতত এইটা জানো যে আমাদের জিডিপি বা এক কথায় ন্যাশনাল ইনকাম বর্তমানে এটা রয়েছে 346.35 লাখ ক্রোর্স। তো আজকের ভিডিওতে আমরা এই জিডিপি কনসেপ্টটাই আলোচনা করলাম, তার সাথে নর্মাল রেসিডেন্টস অফ ইন্ডিয়া কাদেরকে বলে সেটা আমরা জেনেছি। মনে রাখবে, কারণ নেক্সট ভিডিওতে এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। তার সাথে আমরা ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস কাকে বলে সেটা আমরা জেনেছি এবং জানি, এবং এটাও জানলাম যে এই ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেট গুলো ফ্যাক্টর কস্টেও ক্যালকুলেট করা যায়, আবার মার্কেট প্রাইসেও ক্যালকুলেট করা যায়। এই ভিডিওটা একবার নয় বন্ধুরা, মিনিমাম 5 বার দেখো, খুব গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট এখানে আমি আলোচনা করলাম, যেটা এরপর
যে ইকোনমির ভিডিওগুলো আসছে সেগুলো জানতে বা বুঝতে তোমাদের কাজে লাগবে। তো দেখা যাক আজকে তোমরা কি শিখলে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু নিয়ে এসেছি, চলো 1 by 1 দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখে নাও 1 2 3 4 5। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন এসএসসি সিজিএল 2017 এর কোয়েশ্চেন, ন্যাশনাল ইনকাম কাকে বলে? তো অপশন এ বলছে মানি রিসিভড বাই গভর্নমেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি ন্যাশনাল ইনকামের মধ্যে গভর্নমেন্ট যেই টাকাটা রিসিভ করছে ইন দ্য ফর্ম অফ ট্যাক্সেস বা নন ট্যাক্স সেটা তো পড়ে যায়, তবে বাকি অপশনগুলো আমরা চেক করব। অপশন বি বলছে টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। ইয়ার বলতে এখানে অবভিয়াসলি অ্যাকাউন্টিং ইয়ার বোঝাচ্ছে, তো টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, একদম এটাই হচ্ছে ন্যাশনাল ইনকামের সবচেয়ে বেস্ট ডেফিনেশন। যত পণ্য বা পরিষেবা আমাদের দেশে প্রডিউস হচ্ছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যা যা প্রডিউসড হচ্ছে তার টোটাল ভ্যালুটাই হচ্ছে ন্যাশনাল ইনকামের ক্লাসিক ডেফিনেশন। বাকিগুলো যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ মানি রিসিভ বাই গভর্নমেন্ট বা টোটাল এগ্রিকালচারাল আউটপুট, টোটাল ট্যাক্স কালেকশন, এগুলো সবই ন্যাশনাল ইনকামের পার্ট বটে, কিন্তু অপশন বিটা হচ্ছে মোস্ট পারফেক্ট ডেফিনেশন। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো বি, টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। এবার কোয়েশ্চেন 2 1 2 3 4 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আমরা কিভাবে বের করব মার্কেট প্রাইস থেকে। তো চলো নিচের থেকে দেখা যাক। নান তো এখন বলা যাচ্ছে না। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এর সাথে ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস করতে হবে, সাবসিডি মাইনাস করতে হবে, সেটা কিন্তু ভুল বন্ধুরা। সাবসিডি প্লাস হতে পারে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে। উপরেরটা বলেছে যে সাবসিডি মাইনাস করতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস করতে হবে না, ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসার জন্য করা হয়। তাই জন্য অপশন এ হচ্ছে এখানে একদম সবচেয়ে কারেক্ট উত্তর। জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের সাথে সাবসিডি প্লাস করব, ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করব, তাহলেই আমরা পেয়ে যাব জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো এ, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস সাবসিডি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও 1 2 3 4 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে ন্যাশনাল ইনকাম আমাদের ইন্ডিয়াতে কোন অর্গানাইজেশন বা কোন এজেন্সি মেজার করে? WBCS প্রিলিমস 2019 এর প্রশ্ন। তো আরবিআই মেজার করে না, নীতি আয়োগ মেজার করে না, সিএসও আগে করতো এখন ওটাকে এনএসও বলে, ফিনান্স কমিশন মেজার করে না। তো এটা আমি ভিডিওতে বলিনি, তবে এখন বলে দিচ্ছি, এই ইনফোগ্রাফিকটা একটু দেখবে। তো বর্তমানে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হচ্ছে এনএসও, যেটার ফুল ফর্মটাও অনেকবার আসে, তাই জন্য জেনে রাখবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন MOSPI এর আন্ডারে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা ন্যাশনাল ইনকাম মেজার করার দায়িত্ব এদের উপরে রয়েছে। তো স্বাধীনতার পূর্বে ন্যাশনাল ইনকাম ইউনিট বলে একটা অর্গানাইজেশন ছিল যে আমাদের দেশের রাষ্ট্রীয় আয় গণনা করত। স্বাধীনতার পরে পরেই অর্থাৎ কনস্টিটিউশন গঠন হওয়ার পরে পরেই আমাদের গভর্নমেন্ট এই সিএসও অর্গানাইজেশনটা ক্রিয়েট করেছিল, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যারা 1951 থেকে 2019 পর্যন্ত আমাদের ন্যাশনাল ইনকাম মেজার করেছে। তারপরে এই সিএসওটাকেই এনএসএসও বলে আরেকটা অর্গানাইজেশন আছে, ওটার সাথে মার্জ করে বানিয়ে দেওয়া হয়েছে এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যে বর্তমানে ন্যাশনাল ইনকাম মেজার করার দায়িত্বে রয়েছে। এনএসও কি করে বেসিক্যালি? আমাদের ন্যাশনাল ইনকামের যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যাগ্রিগেট গুলো আছে অর্থাৎ জিডিপি, জিএনআই, এনডিপি, এনএনপি, সেগুলো মেজার করে। তারা বিভিন্ন সমীক্ষাগুলো করে স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো জেনারেট করে এবং গভর্নমেন্টকে এরপরে পলিসি মেকিং, প্ল্যানিং, রিসার্চ, ডিসিশন মেকিং সেগুলোর জন্য রিলায়েবল ডেটা প্রোভাইড করে। এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম এনএসএ কোয়ালিটি মেনটেন করে, স্ট্যান্ডার্ড মেনটেন করে। কিভাবে ন্যাশনাল ইনকাম মেজার করা হয়? বেসিক্যালি হচ্ছে সমীক্ষা করা হবে। এনএসএস থেকে বিভিন্ন ব্যক্তিরা ঘরে ঘরে গিয়ে, ডোর টু ডোর গিয়ে লোককে জিজ্ঞেস করবে যে আপনাদের আয় কত কত। তার সাথে বিভিন্ন অফিসিয়াল যে সোর্সেস আছে সেখান থেকেও ভেরিফাই করা হবে। আর বিভিন্ন আমাদের ইন্ডেক্স যেগুলো পাবলিশ করা হয়, আমরা অন্য কোনো ভিডিওতে সেগুলো আলোচনা করব, সেগুলোর থেকেও ডেটা নেওয়া হবে। কোম্পানিদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে ডেটা নেওয়া হবে, আর বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস অর্থাৎ ট্যাক্স, জিএসটি, ইপিএফও সেগুলোর থেকেও ভেরিফাই করে আলটিমেটলি ন্যাশনাল ইনকাম বের করা হয়। তো এখন যদি বর্তমানে কোনো কোয়েশ্চেন আসে সেটার একদম পারফেক্ট উত্তর এনএসএ, তবে অনেক জায়গায় দেখা গেছে বিশেষ করে স্টেট পিএসসি গুলোতে ওরা কিন্তু নিজেদের অপশন আপডেট করে না। তো অপশনে যদি এনএসও না থাকে সিএসওটাও কিন্তু কারেক্ট উত্তর হবে। দুটোই যদি থাকে তাহলে এনএসও উইল বি দ্য মোস্ট পারফেক্ট আনসার। তবে অনেক জায়গায় ওই ব্যাকডেটেড অপশন, ব্যাকডেটেড কোয়েশ্চেন দিয়ে চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাই জন্য বলে দিলাম সিএসওটাও কারেক্ট উত্তর। একটা জিনিস আবারও খেয়াল রাখবে, ইন্ডিভিজুয়াল ইনকাম একদম পারফেক্টলি মেজার করা, ইচ অ্যান্ড এভরি পেনি একটা মানুষের যেটা আর্ন করেছে সেটা মেজার করা কিন্তু ইম্পসিবল ব্যাপার। তাই জন্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল এবং মেথড ব্যবহার করা হয় যেটা মোটামুটি অ্যাকুরেট ডেটা দিয়ে থাকে। অলরাইট, তো কোয়েশ্চেন 3 উত্তর হচ্ছে সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, বর্তমানে এটাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বলে। আচ্ছা, কোয়েশ্চেন 4, তো এটা খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তর করে দিও। যারা সঠিক উত্তর করবে আমি লাইক করে দেবো। জিডিপির ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। তো বন্ধুরা, দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দিস ভিডিও।
এর পরের ভিডিওগুলোতে আমরা যে বাকি অ্যাগ্রিগেটস গুলো আছে সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব ভালোভাবে আমরা বুঝবো। এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করলাম সেগুলোর উত্তরও তোমরা দিতে পারো, তোমাদের ফিডব্যাক দিতে পারো এবং তার সাথে এটাও বলতে পারো যে কোন কোন ইকোনমিক টপিক তোমাদেরকে খুব কনফিউজ করে। আমি এরকম সহজ ভাষায় ভিডিও এনে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।